অচেনা অজানা বিবেকানন্দ। শঙ্করী প্রসাদ বসুর রচনা থেকে কিছু ভিক্ষা নেওয়া যাক। স্বামীজি ৬,০০০ টাকা দিয়ে নিজের খুড়ির কাছ থেকে পৈতৃক বাড়ির একটা অংশ কিনে নেন। মঠ তহবিল থেকে এর জন্য তাকে ৫,০০০ টাকা ধার করতে হয়। কিন্তু স্বামীজি এই ব্যাপারে দারুণভাবে ঠকেন, জানাচ্ছেন শ্রদ্ধেয় গবেষক। ৬ই আগস্ট ১৮৯৯ মিসেস অলিবুলকে স্বামীজি লেখেন, দুশ্চিন্তা সম্প্রতি তা যথেষ্ট। আমার খুড়িকে আপনি দেখেছেন? তিনি আমাকে ঠকাবার জন্য তলে তলে চক্রান্ত করেন। তিনি ও তাঁর পক্ষের লোকজন আমাকে বলেন ৬,০০০ টাকায় বাড়ির অংশ বিক্রি করবেন। সেটা আমি সরল বিশ্বাসে ৬,০০০ টাকা দিয়ে কিনি। তারপরে তারা বাড়ির অধিকার দেবেন না এই বিশ্বাসে যে আমি সন্ন্যাসী হয়ে জোর করে বাড়ি দখল নেবার জন্য আদালতে বলতে যাব না। এর ফলে মামলা হয় এবং কয়েক বছর গড়ায়। মামলাতে যথেষ্ট খরচ হয়। স্বামীজির সে খরচের টাকাও মঠ তহবিল থেকে নিতে হয়। পূর্বোক্ত ৫,০০০ টাকা এবং এই মামলা খরচের জন্য টাকার দুশ্চিন্তা স্বামীজিকে একেবারে অস্থির করে ফেলেছিল। তার ব্যক্তিগত টাকা বলতে সেই সব টাকা যা তার অনুরাগীরা তার নিজস্ব খরচের জন্য দিতেন, কাজের জন্য নয়। সেই সঙ্গে ছিল বই ও প্রবন্ধ সূত্রে কিছুটা লেকচার সূত্রে উপার্জিত অর্থ। শঙ্করী প্রসাদ সবাইকে নিশ্চিত করেছেন, স্বামীজি শেষ পর্যন্ত ধার নেওয়ার সব টাকা শোধ করতে পেরেছিলেন। বিবেকানন্দ পরিবারের কেউ কেউ লেখার সময় স্মরণে রাখেননি যে বিদেশ থেকে ফেরবার পর স্বামীজি তার মাকে পৈতৃক বাড়ির অংশ কিনে দিয়েছিলেন। শঙ্করী প্রসাদ সঙ্গত কারণেই অস্বস্তি বোধ করেছেন। আমার মনে হয় স্বামীজি তারকনাথ দত্তের বিধবা বধূকে অর্থ সাহায্য করেছিলেন, যা ভূপেন্দ্রনাথ লিখেছেন। তা অনুযায়ী তার শর্ত ছিল তিনি ভুবনেশ্বরীর প্রাপ্য যে অংশ অন্যায়ভাবে অধিকার করে আছেন সেটি ফিরিয়ে দেবেন। সেখানেও তাকে চক্রান্তের শিকার হতে হয়। সন্ন্যাসীর সাধনা ও যন্ত্রণাকে এক্সরে করতে গিয়ে মামলা মোকদ্দমার সাতকাহন গাইতে হলো। কিন্তু এই যন্ত্রণা মানুষের চোখের সামনে থেকে লুকিয়ে রাখলে বিবেকানন্দের বিবেকপূর্ণ প্রতিষ্ঠা পায় না। এর আগে শঙ্করী প্রসাদ যে সম্পত্তি কেনাবেচার কথা উল্লেখ করেছেন তার বিবরণ স্বামী গম্ভীরানন্দ বিরচিত যুগনায়ক বিবেকানন্দ গ্রন্থের ছোট্ট ফুটনাটে ধরা পড়ছে। অন্য সূত্রে জানা যায়, স্বামীজি ২/১২/১৮৯৮ তারিখে অমৃতলাল দত্ত প্রভৃতির নিকট হইতে ২ গৌরমোহন মুখার্জি স্ট্রিটের ১/৪ এবং ২৯/১১/১৮৯৯ তারিখে গৃহাদিসহ ৩ নংয়ের জমি বাড়ি বিশ্বেশ্বরী দেবীর নিকট ক্রয় করেন। ২৭/৫/১৮৯৯ তারিখে তিনি উভয় সম্পত্তি স্বীয় জননীকে দান করেন। মামলার ছায়া প্রলম্বিত হয়েছে। মৃত্যুর কয়েক মাস আগে মার্চ ১৯০২ বেনারস থেকে সিস্টার নিবেদিতাকে স্বামীজি লিখেছেন, ইউরোপ থেকে সামান্য যে টাকা এনেছিলাম তা মায়ের দেনা শোধ এবং সংসার খরচে লেগে গেল। সামান্য যা রয়ে গিয়েছে তাতেও হাত দেবার উপায় নেই। ঝুলে থাকা মামলার জন্য রাখবে। বিরোধের শেষ মীমাংসার একটি সুন্দর ছবি স্বামী ব্রহ্মানন্দের দিনলিপিতে আছে। স্বামীজি ২৮শে জুন শনিবার ১৯০২ তার তিরোধানের ১ সপ্তাহ বাকি নেই। এ সময় পারিবারিক মামলার স্থান কলকাতায় গিয়েছিলেন। কয়েকজনকে তার নিয়ে বোনের বাড়ি নিমন্ত্রণ খেয়েছিলেন। দেখা করতে শরিক হাবুল দত্ত এলেন। স্বেচ্ছায় মিটিয়ে নেবার কথা বলল। যদি মীমাংসা হয় তাহলে স্বামীজি আরও ১,০০০ টাকা দেবেন বললেন। তারা রাজি হলো। হাবুলের সঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পল্টুবাবুর অ্যাটর্নি অফিসে গেলেন। শতাব্দী জানিয়ে ওদের অ্যাটর্নি NC বসুর কাছে চিঠি পাঠানো হলো। তারা উত্তরে ওদের শর্ত স্বীকার করে চিঠি দিলেন।
এত তীব্র গতিতে একদিনে এইভাবে আইন পাড়ার সাধারণত কাজ হয় না। স্পষ্টই মনে হয় স্বামীজি আন্দাজ করেছিলেন অপেক্ষা করবার মতন সময় তাঁর হাতে নেই। মৃত্যু 2 দিন আগে অর্থাৎ 2 জুলাই পল্টুকে শান্তিরামের কাছ থেকে নিয়ে 400 টাকা দেওয়া হলো হাবুল দত্ত ও তমু দত্তর দাবি অনুযায়ী। সবই পারিবারিক চুক্তি অনুযায়ী করা হয়। শুধু অর্থ নিয়েই মাতা পুত্রের সম্পর্ক গড়ে ওঠে না। আমরা শেষ দেখছি কাশীপুর থেকে মায়ের সঙ্গে নরেন্দ্রনাথ গাড়িতে ফিরছেন। পাশে ছোট ভাই এবং মা কাশীপুরে ঠাকুরের কাছে যা শুনেছেন তা বলছেন। আরও একটি দৃশ্য আছে। 16ই আগস্ট 1886 ঠাকুরের অন্ত্যেষ্টিক্রিয়ার পরে কাশীপুর শ্মশান থেকে নরেন বাড়ি ফিরে এলেন এবং জামা কাপড় ধুতে দিলেন। কাপড়ের খুঁটে ঠাকুরের অস্থি বাঁধা ছিল। পরের দিন তিনি মাকে জিজ্ঞেস করলেন চাদরে অস্থি পেয়েছেন কিনা। মা বললেন চাদরের কোণে কতগুলো কয়লার ছাই দেখে ফেলে দিয়েছি। ছেলে বললেন হায় হায়, ওগুলোই তো রামকৃষ্ণের অস্থি। মামলা মোকদ্দমার প্রথম ধাক্কা সামলে দিয়েই নরেন বিরল দৃশ্য হয়েছিলেন এবং সন্ন্যাসী হয়ে ভারত পরিক্রমায় বেরিয়ে পড়েছিলেন। ভূপেন্দ্রনাথ লিখেছেন বাড়ির সঙ্গে বিশেষ কোনো সম্পর্ক রইল না, যদিও কলকাতায় থাকলে মাঝে মাঝে মায়ের সঙ্গে দেখা করতে আসতেন। 1897 সালে ইউরোপ থেকে ফেরবার আগে পর্যন্ত বাড়িতে কেউ তাকে গেরুয়া বসনে দেখেননি।